ঘাত স্যার আমার সবচেয়ে যে টাচি ভিতরে লেগেছিল সেটা হচ্ছে গিয়ে আমি যখন রামপুরা থানায় নিয়ে আসে, আমার মেয়েটা যেহেতু অনেক কয়দিন পরে দেখলো সে। তো সে আমি যখন ঘাত স্যার সামনে এটা অনেকে আসে, কিন্তু কষ্ট লাগছিল কীরকম, ভিতরে আছে সে আসতে চাচ্ছে আমার কাছে, ওরা তো দৌড়তে দিচ্ছে না। তো সে ভাবছে যে আমি তাকে নিচ্ছি, হ্যাঁ। সে খুব রাগে খুব বেশি তখন করাচ্ছে সামনে। ওটা আসলে দুটোই, একটা হচ্ছে মানে আমার মতো আর মেয়েটার বয়স 2.5 বছর পরিবার, মানে আমি তার চিন্তা করতে চাচ্ছি যদি আমার কিছু হয়ে যাবে তা কীভাবে চলবে। হ্যাঁ, আবার যখন হচ্ছে যদি কিছু হয়ে যায় তখন কী করণীয় উচিত এখন, তখন মনে হয় সাহস, নামাজ পড়ে এবং আল্লাহর মানে এই যে ইস্তিগফার কালেমা মানে নতুন করে আমার গুনাহগুলো আমি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিতে যদি কিছু হয়। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে যুক্ত হয়ে দেখছেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প, স্পন্সর হিসেবে রয়েছে মালাভিস। সুন্দর এই আয়োজনকে ঘিরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। বাংলাদেশে যেই সকল মানুষগুলো তাদের খ্যাতি অর্জন করেছে, সমৃদ্ধি দান করেছেন, অর্থাৎ যাদেরকে আমরা সবাই চিনি জানি, এই মানুষগুলোর সফলতার পেছনে কিছু গল্প থাকে, কিছু ত্যাগ থাকে, কিছু সাধনা থাকে। এই সফলতার পেছনে সেই সকল মানুষদেরকে আমরা হাজির করি যাদের জীবনের গল্প আপনার জীবনের অনুপ্রেরণা যোগাবে। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার এবং কণ্ঠযোদ্ধা, বাচিক শিল্পী, যিনি দীর্ঘদিন ধরে সংস্কৃতির আকাশে বিচরণ করছেন, সবাই যাকে আমরা এক বাক্যে চিনি, আমাদের সকলের প্রিয় দিদারুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কেমন লাগছে যে সচরাচর অনেক দাওয়াত পান, বিভিন্ন অনুষ্ঠান, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামে গানের জন্য দাওয়াত দেয়। আজকে যে জীবনের গল্প, অর্থাৎ আপনি যে এই সফলতার পেছনে অনেক ত্যাগ বা অনেক ভালোবাসা, বিভিন্ন ধরনের গল্প থাকে, প্রেক্ষাপট থাকে, তো সেই গল্প শোনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কেমন লাগছে? এটা নিঃসন্দেহে ভালো লাগার বিষয়। আসলে প্রত্যেকের জীবনে অনেক গল্প থাকে। আর এই জীবনের গল্প নিয়ে যে প্রোগ্রামগুলো, ইসলামী ভাবধারার এই ধরনের প্রোগ্রাম তেমন একটা দেখি না আমরা কারো কাছেই। তো এটা যে হচ্ছে ভিন্ন রকম একটা আয়োজন, সেজন্য অবশ্যই ভালো লাগা কাজ করছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি যদি আপনাকে এভাবে বলতে চাই যে সঙ্গীত কি আপনি ইসলামী গান দিয়েই শুরু হয়েছিল? নাকি আগে অন্য গানের বিচরণ ছিল, বা কখন মূলত শুরু হয়েছিল? ইসলামী গান দিয়ে শুরু হয়নি। বিকজ ইসলামী গানের জগতে সম্পর্কে আমার আইডিয়া ওইভাবে ছিল না। ছোটবেলা থেকে তো গান শুনতাম না। আমি গানের প্রতি একবারে খুব ছোট্টবেলা থেকে খুব আকর্ষণ ছিল। রেডিওতে প্রচুর শুনতাম। বিশেষ করে আ ফিল্মের গানগুলো আমার প্রচুর মুখস্থ থাকতো। আমার মনে হয় আমি ক্লাস 5 এ থাকা অবস্থায় মনে হয় কয়েকশো গান মুখস্থ আমার ছিল। আচ্ছা। ওকে, আমি প্রচুর শুনতাম, গান গাইতাম। আর তখনও ইসলামী গান শোনা হয়নি। যখন সম্ভবত 7, 8, 9 এরকম এই সময়ে এসে তাও ২-৩ টা গান পারতাম। একটা ছিল আল্লাহ আল্লাহ, এটা যে উর্দু সহ ওটা ছিল। আরও মানে ২-১ টা হাম রেডিওতে আমরা যাই শুনি ইফতারের আগে, এরকম ২-১ টা। এছাড়া খুব একটা আমার আ জানা ছিল না খুব একটা। আচ্ছা, তো পরবর্তী সময়ে মানে যে ইসলামী গান করতে হবে, একটি হয়তো সোয়াব এবং এটা আল্লাহর সন্তুষ্টি, এখানে সবকিছুই আছে। তো এইটা মানে কোন সময়ে এসে এটা শুরু হলো, বা কোন গান দিয়ে শুরু হয়েছিল মূলত? বেসিক্যালি যখন সম্ভবত আমি 9 বা 10 এ পড়ি, আ ওই সময়টাতে সাইমুমের শিশুদের যে অ্যালবাম ছিল, আচ্ছা। আমি দেখলাম যে আমরা চাটখিলে, আমার বাড়িতে নোয়াখালী চাটখিলি। জি। তো সেখানে একটি দোকানে বাজতেছিল, হ্যাঁ? বাজার পরে তো আমার শুনতে ভালো লাগছিল এটা। আমি কিনে নিলাম অ্যালবামটা, কিনে গানগুলো শুনলাম, অনেকগুলো বলে শোনা শোনা হলো আমার। ভালো লাগতেছে, শুনতে ভালো লাগছে। হ্যাঁ, তো শোনার পরে তারপরে ২-১ টা গান শিখলাম। কিন্তু কোথাও কোনো প্রোগ্রামে আমার গাওয়া হয় না তেমন আচ্ছা। একটা। দেশের গান বা অন্যান্য গান বিভিন্ন কম্পিটিশনে সেগুলাই গেয়েছি। এর পরবর্তীতে যখন আমি আ ইন্টারমিডিয়েটে আসলাম,
বেসিক্যালি তখনই মূলত আমার মানে গানের ইসলামিক গানের জন্য চলে আসি। আমার মনে হয় আমাদের প্রিয় কবি মতিউর মল্লিকের একটি গান ছিল, কোরআনের পথ এই পথই আসল পথ, এরকম দু একটি গান, তারেক মনোয়ার ভাইয়ের দু একটি গান, এগুলো শিখে একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সংগঠনের একটি প্রোগ্রামে জাস্ট আমাকে নিয়ে গিয়েছিলাম। আমি প্রোগ্রামে গান গেলাম, গান গাওয়ার পরে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করলো, দায়িত্বশীল সহ সবাই খুবই মানে উৎসাহ দিল এবং খুব আদর করলো। ঠিক আছে, তো এটা আমার কাছে খুব মানে চেঞ্জিংয়ের একটা মানে এত বড় বড় মানুষ, তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, অনেক আদর করতেছে, তো উৎসাহ দিচ্ছে। এটার পর না তখন আমার না আরও শিখি, তখন মূলত গান অনেকগুলো গান মুখস্থ করা হয়ে যায়। জি, জি। আপনি তো মানে মোটামুটি আলহামদুলিল্লাহ এই অঙ্গনে খুব জনপ্রিয় এবং আপনার এখন সবার মানে যারা ইসলামকে ওন করে সবাই যদি কথা দাও বন্ধু, এই যে চমৎকার এই গান, এই গানের আসলে আমরা সেদিকেও যাব না, আমি যদি ওদিকে একটু পরেই আসবো, যে আপনি নিজে ধানশালিক স্টুডিও করেছেন এবং মিডিয়ায় কাজ করছেন। কিন্তু আমার কথা হলো যে আমি আপনাকে শিল্পী হিসেবেই জানি, শিল্পী হিসেবেই ভালোবাসি। বাট আপনি ইদানিং মানে কণ্ঠ দিয়ে যে মানে ভোকাল দেয়া এই কাজগুলো করছেন, তো শিল্পী হিসেবে আসলে বেশি প্রেফার করেন নাকি মানে বাচিক শিল্পী হিসেবে বেশি প্রেফার করেন? এটা একটা জটিল একটা বিষয় আমার জন্য আসলে। আর আমার জন্য জটিলতা, আবার যারা আমাদের অডিয়েন্স আছে তাদের কাছেও বিষয়টা অনেক ধোঁয়াশা। সবাই চিনে আমাদের গানের শিল্পী হিসাবে। তো তারা আমাদেরকে বিচারও করে যে আমার ফেসবুকে অথবা ইউটিউবে কি আছে। দেখা যায় অনেক লং টাইম কোনো গান নেই। ঠিক আছে? কিন্তু আমার স্টুডিও আছে, ভিডিও সেটআপ সব কিছুই আছে। এরপরেও গান নেই আমার। হ্যাঁ? তো এখন অনেকে জানে না যে আমার আসলে মূল পেশাটা কি? সবাই অনেক শিল্পী হিসেবে মনে করে। বাট আমার মূল পেশা হচ্ছে ভয়েস আর্টিস্ট। বিজ্ঞাপনে ভয়েস দেওয়া, নিজস্ব স্টুডিও যেহেতু আছে। তো ওটা বলা যায় যে রিজিক বা জীবন জীবিকা অর্জনের মূল ক্ষেত্র হচ্ছে ওই জায়গাটা, মিডিয়ায় কাজ করা, যেটা মিডিয়া হাউস আমার আছে ধানশালিক, সেটাই। আর এখন যদি বলি যে যেহেতু জীবনের গল্প, আমার এখন জীবনের গল্প ২ রকম হয়ে গেছে। একটা হচ্ছে গানের গল্প, আরেকটা হচ্ছে আমার পেশা যেটা ব্যবসায়িক গল্প। আমার তো এখানে আরেকটা কথা বলতেই হয় যে গানের যে গল্পটা বা গান, এখানেও তো শিল্পী যারা আছে তারা তো ভালোই আছে, খারাপ তো নেই। তো আপনার কাছে কোনটা মানে ভোকাল, যেটা ভোকালিস্ট এবং সিঙ্গার, এই জায়গা থেকে মানে মানে কোনটাকে আপনি বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করতে অভ্যস্ত আরকি? স্বাচ্ছন্দ্যের জায়গা দুটোই। আচ্ছা। গানটা তো মানে আত্মার শান্তি, পাশাপাশি হচ্ছে গিয়ে যে মানুষের এক্সপেকটেশন সেগুলো সব ফিল আপ করা এবং নিজের দায়িত্ববোধ, এই জায়গা থেকে গান অবশ্যই করা উচিত, ভালোবাসা, ভালো লাগা থেকে। তো আমি দুটোতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। যেহেতু আমার একটা অনেকগুলো ক্লায়েন্ট আছে সারা দেশে, অনেকে জানেও না যে আমার ভয়েস চলতেছে, তার এলাকায় চলছে, সে আচ্ছা, নিজেও আচ্ছা। জানে না। তো আমিও এরকম পেয়েছি অনেক জায়গায় এরকম। তো এরকম দ্য হওয়ার রিজার্ভ কারণে দুটোতেই স্বাচ্ছন্দ্যবোধ, যেহেতু মানে একটা ওকে, অভ্যস্ত হ্যাঁ, হয়ে হ্যাঁ। গেছি। কিন্তু সমস্যা যেটা হয়, গানের যে কণ্ঠ, সেই কণ্ঠের জন্য আপনাকে মানে গান নিয়ে থাকতে হবে অথবা গান নিয়ে চর্চা করতে হবে। যখন আমরা ভয়েস দিই, ভোকাল অতিরিক্ত ভয়েস দিই, তখন মানে আমাদের মূল কণ্ঠনালী বা আমরা যেগুলো কণ্ঠের যে আমাদের ভোকাল কর্ড, সেখানে চাপ পড়ে। ফলে গানের এই যে জায়গাটা, সেখানে আসলে সমস্যা হয়। স্মুথলি গাওয়া কষ্ট হয়ে যায়। তো আমি যখন ভয়েস কম দেই, তখন আমার গান ভালো হয়। আবার যখন গান বেশি সময় দিই, তখন আবার ভয়েস দেয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে ওই জায়গাতেই। দুটো ২ স্কেলে এবং ২ টো হ্যাঁ, ধরনের ২ টো হ্যাঁ। রূপ আরকি। জি, জি। যাক, এই যে মানে স্টুডিও করেছেন বা এই পর্যায়ে এসছেন, এর পেছনে কষ্টের কোনো গল্প আছে? সেটা আমরা একটু শুনতে পারি। অবশ্যই আছে। আসলে ব্যবসায় আপনি নিজেও তো শিল্পীর জগতের পাশাপাশি ব্যবসার জগতে আছেন। আমাদের সবারই শুরুটা হোক বা শুরুর মাঝখানে হোক, স্ট্রাগল থাকে। আমার মনে হয় যারা সফলতা অর্জন করেছে জি, জি। প্রত্যেকেরই থাকে, হুম, বেশিরভাগ মানুষের। আর ওই স্ট্রাগলটা যে ওভারকাম করতে পারে সেই সফল হয়, আমার কাছে যেটা মনে হয় আরকি। তো গানের জগতে তো এসেছি, ওখানে কুমিল্লাতে ছিলাম আমি। পরবর্তীতে গান-টান আমার কয়েকটা শিল্পী গোষ্ঠীতে ছিলাম, সিন্দাবাদের পরিচালক ছিলাম। ঢাকায় এসে সাইমে ছিলাম, সাইমের সঙ্গীত পরিচালক ছিলাম। আমাদের সবার প্রিয় মল্লিক ভাইকে পেলাম আমরা। তো মানে আমার জীবনে চেঞ্জিং এর একটি গল্প, সেটা হচ্ছে মল্লিক ভাই যখন হাসপাতালে ছিলেন, তো আমি তখন মাস্টার্স পরীক্ষা দিয়ে ফেলেছিলাম। মেবি পরীক্ষার্থী এরকম। তো বললাম যে, "ভাইয়া সবাই তো চাকরি করছে। মানে মাস্টার্স দিয়ে আসলে কি করা উচিত? আপনার পরামর্শ চাচ্ছি।" তখন উনি বলল যে, "দেখো, সবাই আমার দুঃখজনক বিষয়, আমাদের বেশিরভাগ শিল্পী পড়াশোনা শেষ করে সবাই একটা ব্যাংকে যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে অথবা অন্যান্য ব্যবসায় যাচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে
এই জগৎটাকে ধরে রাখার জন্য কাজ খুব কম কম মানুষ করছে। এরপরে হচ্ছে মানে গানে কম থাকছে বা মিডিয়া কেন্দ্রের বিজনেস তখন পর্যন্ত তো খুব একটা নাই আমাদের আমাদের এই ইসলামী অঙ্গনে। তখন উনি আমাকে এক্সাম্পল দিল, দেখো তোমরা সবাই কেমন একটা হতাশে ভোগো, তোমরা মানসুরকে দেখো না। সাইফুল্লাহ মানসুর ভাই কথা বললো যে সিএসপি দিয়ে স্পন্দন দিয়ে সে কতটা ভালো আছে, তোমরা তো জানোই না কতটা ভালো আছে, তোমাদের অনেক কাছে তো অনেক ভালো করেছে। এখন আমার কাছে আমি আর কাউকে দেখি না, কেউ ওই জায়গাটাতে কাজ করে না। তো এটা যখন বলেছে তখন আমরা জিরো লেভেলে বলা যায়, মাস্টার পড়ি কেমন হয়তো রেজাল্ট পাবো এরকম। তো বের হওয়ার পরে আমি 6 মাস একটা প্রতিষ্ঠানে ছিলাম, কিন্তু আমার দেখলাম আমার ভালো লাগছে না ওখানে। ওটাতে আমি ব্যাক করে চলে আসলাম, আবার সাইমেজ আবার চলে আসলাম। এরপরে তো আমাদের মিডিয়া জার্নি, মানে আমার মাথা সবসময় ওইটাই কাজ করেছে, মিডিয়ার বিষয়। আমি এরপরে আর কোথাও ইন্টারভিউ দিই না, কোথাও আর চাকরির জন্য ট্রাই করিনি। মাথায় এটা ছিল দ্যাট কীভাবে কী করবো জানি না। তো প্রথম যেটা আমাদের ধানশালিক শুরু 2012 সালে, আর আমার মনে আছে যতটুকু না পুরোপুরি মনে আছে যে ধানশালিকের প্রথম যে আমরা একটা টিভি প্রোগ্রাম করি দিগন্ত টেলিভিশনে, ইসলামিক ট্যালেন্ট সার্চ, যেখানে আপনি বিচারক হিসেবে ছিলেন। অনেক গুরুত্বপূর্ণ সময়, আমাদের যখন সবাই নতুন আমরা বলা যায়, সবাই মিলে যে সময় দেওয়া, এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার। তো ব্যবসায় যদি আসি, যে ওটা আমাদের শুরু, কয়েকজন মিলে শুরু করেছি আমরা। কিন্তু এটা 12 সালের পরে 13 সাল তো দেশের অস্থিতিশীল অবস্থা, সেখানে এসে দিগন্ত টিভি বন্ধ হয়ে যায়। পরবর্তী বছর আমরা প্রোগ্রাম করতে পারিনি। আমাদের লং টাইম একটা অফিস সাপোর্ট, ব্যবসা সাপোর্ট দেওয়ার লস করে আমরা মোটামুটি সবাই যে যার মতো আলাদা হয়ে গেছি এবং ব্যবসা আমরা ছেড়ে দিয়েছি। 13 থেকে প্রায় 15 পর্যন্ত এই সময়টাতে আসলে খুবই মানে একবার দুর্বিষহ জীবন কেটেছে, পলিটিক্যাল কারণে হোক বা সব কিছুতে হোক। আমি কিন্তু তখনও আমার মাথায় ওইটাই আছে যে মৌলিক ভাই বলেছেন মিডিয়ার, আমি অন্য কোথাও জব ট্রাই করি নাই, জাস্ট দু এক জায়গায় একটু সার্ভাইভ করার জন্য। মনে ওখানে তাও স্বাধীনভাবে তারা করতে দিয়েছে যে এখানে সময় দাও, যখন তোমার কাজ থাকবে চলে যাও, কোনো ছুটি লাগবে না, জাস্ট চলার মতো একটা অ্যামাউন্ট, একবার সিম্পল। এটা দিয়ে কয়েক বছর করে পাশাপাশি আমি ওই সময় থেকে মিডিয়া টুকটাক কাজ করা শুরু করেছি, বিশেষ অডিও জগতের। তখন আমি ভয়েস দিতাম না, আমি স্ক্রিপ্ট লিখতাম, ভালো স্ক্রিপ্ট লিখতে পারতাম, ডকুমেন্টারি বা অডিওর বিজ্ঞাপনগুলোর এগুলো লিখতাম। এগুলো স্টুডিওতে দিলে আমি মোটামুটি মাসে একটা অ্যামাউন্ট চলে আসতো। তো এরপরে আমি আবার ইলেকশনে প্রচুর গান টান গাইতাম, ভয়েস দিতাম। 2016 সালে আমার একটু চেঞ্জিং হয়। চেঞ্জিং হওয়ার পরে মোটামুটি আমার যা আগে একটা যে প্যানেল ছিল ধানশালিকের, ওগুলো কিনে নিলাম। কিনে নিয়ে ছোট্ট একটা রুম নিয়ে শুরু করছে, জাস্ট সেটা স্টুডিও না, মিডিয়া হাউসের মতো। এটা 17 সালে মেবি। 17 সালের পরে তো আমরা কিছু কাজ করেছি। আমি হয়তো একটা বিষয় স্মরণ করতে চাই, সেটা হচ্ছে আমরা যারা শিল্পী আছি সবার একটা মানবিকতা বোধ কাজ করে, মানুষ সবার আমরা সরল মাইন্ডে বা আমরা মানুষের প্রতি একটি মানে সহজেই দুর্বল হয়ে যাই। তো 17 সালে আমার যখন ধানশালিকের একটা সিম্পল মিডিয়া হাউসের পাশাপাশি ধানশালিক ফাউন্ডেশন করেছি। এটার একটা স্টোরি হচ্ছে, যখন বাংলাদেশে রোহিঙ্গারা আসে, রোহিঙ্গাদের ওখানে একটা এনজিওর কাজ করতে গিয়েছিলাম, ভিডিওর কাজ করতে গিয়েছিলাম। সেখানে দেখি যে রোহিঙ্গাদের ওখানে তাদের যে গল্পগুলো মানে খুবই ট্র্যাজেডি। আমরা হয়তো এখন দেখলে একরকম দেখি, আমরা তাদের ভিন্নভাবে দেখি। ওই সময় হচ্ছে তারা আসতেছে, আমি দেখতেছি অনেকের হাতে গুলি, পায়ে গুলি, অনেকের পেটে কাটা, অনেকের এক সপ্তাহ খায় না, মানে এটা খায় না সে বলার দরকার নাই, তার মানে তার হচ্ছে মানে পেটটা লেগে আছে। আমরা দেখতাম দুর্ভিক্ষে দেখতাম যে লেগে থাকে, এরকম লেগে আছে। এবং তাদের কারোর সামনে, তার নিজের সামনে তার বাবা জবা করে দিয়েছে, কারো দর্শন, মানে এই ধরনের সব ট্র্যাজেডি গল্পগুলা শোনার পর রাতে ঘুমানোর কষ্ট হয়ে গেছে। এরপরে ওখান থেকে না কিছু করতে হবে, আমাদের যে অ্যামাউন্ট দিয়েছিল ওনারা কাজ করার জন্য, সেই টাকার পাশাপাশি আরো বললাম অনেক হেল্প করেছে, শুরু করলাম টানা ওখানে সেবামূলক কাজ ধানশালিক ফাউন্ডেশনের। তো এগুলো আমার জীবন, আমার মানুষ আমার অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে, যে না আমরা আসলে ব্যবসা করবো যে শুধু নিজের জন্য না, আশেপাশে মানুষের জন্য, সমাজের জন্য। তো রোহিঙ্গার ওই টাইমে যে ফাউন্ডেশন হলো, এখন কি মানবিক কাজগুলো চলমান রয়েছে বা অনেক ক্ষেত্রেই, নাকি সেই কার্যক্রমগুলো স্থবির হয়ে গেছে? না, রোহিঙ্গাদের নিয়ে আমরা ওই সময় তো অনেক কাজ করেছি, এরপরে আবারও কাজ করেছি। এরপরে দেখলাম যে না, আমাদের চারপাশে যারা আছে তাদের জন্য কিছু করা হচ্ছে। আমরা ঢাকাতে করোনার সময় অনেক কাজ করেছি, চিকিৎসা নিতে বা মেডিকেলে অনেক কাজ করেছি, এবং আমাদের এলাকাতেও এখনও প্রতি বছরই কাজ করা হচ্ছে ফাউন্ডেশন থেকে, কন্টিনিউ কাজ করা হচ্ছে। এই বছর করা হচ্ছে সেন্ট মার্টিনে, আমরা চেষ্টা করি মাঝে মধ্যেই। দিদার ভাই, আমরা আরো কিছু গল্প শুনবো, তার আগে আমরা একটু বিরতি নেব, বিরতির পর ফিরে সারা চমৎকার কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। আমাদের আজকের স্টুডিওতে
গেস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক সংগঠক, ব্যক্তিত্ব দিদারুল ইসলাম। আমরা তার কাছে আরো কিছু কথা শুনবো, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা, দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনপ্রিয় অনুষ্ঠান জীবনের গল্প। অনুষ্ঠানটি নিবেদিত রোব বাংলাদেশ এবং কো স্পন্সর হিসেবে রয়েছে মালাভিস। আজকের আমাদের গেস্ট জনপ্রিয় কণ্ঠশিল্পী দিদারুল ইসলাম। আজকের এই পর্যায়ে আসার পেছনে মানে এই যে আপনি যে ধান শালিকের কথা বললেন, এখানে একটা সময় হয়তো অনেকেই ছিল, এখন নেই, আপনি একা। তো এই কষ্টগুলোকে এখন ফিল হয় কিনা, বা তারা আবার আসতে চায় কিনা, যে ভাই দিদার ভাই আমরা আসলে ডিসিশন নিতে পারিনি, চলেন এক হই। মানে এরকম আর কি গল্প আছে, আর কি কষ্ট আছে, আর কি জীবনের অধ্যায় আছে আপনার? না, আসলে এটা সবার জন্য প্রযোজ্য। আমরা বা শিক্ষা বলতে পারি, ব্যবসা যখন যৌথ ব্যবসা করা হয়, তো ব্যবসা করতে গেলে কারো না কারো স্যাক্রিফাইস থাকে। আরেকটা হচ্ছে যখন আমরা লাভ হয় আমরা সবাই লাভের ভাগটা নিতে চাই, বাট লোকসান হলে আমরা লোকসানের ভাগ খুব কম নিতে চাই। যখন লোকসান হয় তখন কিন্তু সবাই এই যে দ্বন্দ্বগুলো শুরু হয়, অথবা অতিরিক্ত লাভ হলে সেটাও একটা সমস্যা শুরু হয়। যৌথ ব্যবসা কম করাই উচিত আমার কাছে মনে হয়, যদি সমমনা এবং সবাই ডেডিকেশন না থাকে তাহলে। তো সেক্ষেত্রে তখন আসলে আমাদের অবস্থায় ছিল না, কারণ আমরা সবাই ইয়াং, সবাই নতুন, কারো কাছে অনেক পুঁজি ছিল না, খুব সিম্পল অ্যামাউন্ট দিয়ে আমরা শুরু করেছি, ওটা বিজনেসে বলা যায় না আসলে। তো সেক্ষেত্রে সবাই যে লং টাইম সবাই সবার মতো করে শুরু করেছে, একজন তো দু একজন নিজের প্রতিষ্ঠান দিয়েছে আলাদা, দু একজন চাকরি নিয়ে চলে গেছে, তারা সবার ক্ষেত্রে ভালো আছে। কেউ আমাদের বলে নেই যে চলো আমরা একসাথে হয়ে যাই, বলা হয়নি আসলে। প্রত্যেক যেহেতু নিজে ভালো আছে, অথবা সে আর এই জায়গাতে আসতে চায়নি, অথবা এককভাবে শুরু হয়ে গেছে সেই জায়গা থেকে। ঢাকায় এসে যখন আপনার জীবন শুরু হলো, তখন কি মানে এই জীবনটা কেমন ছিল? কখনো কি সাইমুমের কাছে এসে মানে হলে ম্যাচে থাকা বা অনার্স পড়তে গিয়ে কষ্ট হওয়া, বা মানে স্বাচ্ছন্দ্যে লাইফটাকে লিড করেছেন, নাকি মোটামুটি একটা স্ট্রাগল করে এসেছেন? এরকম কোনো স্মৃতি আছে কিনা? না, স্বাচ্ছন্দ্যের লাইফ লিড করিনি, বিকজ আমাদের পারিবারিক একটা ক্রাইসিস মুহূর্তে ছিল একটা সময়। ঢাকায় এসে আমি অনার্সের গল্পটা নাই বলি, ঢাকায় এসে আসলে ঢাকাতে আমি সাইমুমে কাজ করবে এই উদ্দেশ্যে আসিনি। বলে যে অনার্স মানে আমরা যখন দিয়েছি, আমি পরীক্ষা দিয়ে পরের দিন চলে এসেছি এখানে একটা প্রাইভেট ফার্মে কন্ট্রাকচুয়াল কাজ যেগুলো আমি করা শুরু করেছি। বাট ফ্রাইডে যেহেতু অফ থাকে, ভাবলাম সাইমুমে একটু টাইম পাস করে আসি। তো সকালে যাওয়ার পরে যেহেতু অনেকে আগে থেকে চিনে, শুনে বলছে না ভাই আপনি এখানে সময় দেন না, আমাদের সোয়াল ছিল তখন। কথা বলতে পারছে ঠিক আছে একটু সময় টময় দিই, তো দিতে দেখা গেছে মানে আটকে গেছে, সেখানে আটকে গেলাম। তো মল্লিক ভাইয়ের এই বিষয়টা আমার ভয়ে আমি সাইমের সময় দিই না, কারণ মল্লিক ভাই আমাকে বলেছিলেন কুমিল্লাতে আরও 6টা মাস সময় দেওয়ার জন্য। তো আমি ভয়ে আর এখানে সাইম আসলে ভয়ে ওই সময় এগিয়েছিলাম না। কিন্তু পরে তো সাইমে পরে ওই 9 সালেই ছিলাম অ্যাসিস্ট্যান্ট পরিচালক ছিলাম, ডিরেক্টর সঙ্গীত বিভাগের 10 লাখের সঙ্গীত পরিচালক। তো মল্লিক ভাই দেখে অনেক কিছুই বললো, যাই পরে শেয়ার করেছি বিষয়গুলো। এরপরে হচ্ছে যে এই যে আপনি যে আজকের অবস্থানে আছেন, তারপরে হচ্ছে যে এই জায়গা থেকে এখন আপনার কি মনে হয় যে চাকরি বাকরি মানে করলেই ভালো হতো, নাকি এখনই ভালো আছেন? না, যেহেতু চাকরির আমার কোনো স্বপ্ন ছিল না। হ্যাঁ, মল্লিক ভাইয়ের কথার পরে এটাকেই আপনি অন করে আজকে সফলতা এসেছেন। মল্লিক ভাই ওইটা ছিল। এর আগেও আমার যখন আমি একবার খুব বলা যায় হাই স্কুল লেভেলে, আমি হাই স্কুল বলা যায় আমি 6 থেকে দাখিল মানে 10 পর্যন্ত মাদ্রাসায় পড়েছি, এর আগে পরে আমার স্কুল কলেজ। তো ওই সময় আমি দেখেছি ধর বিসিএস কার্ডের ওই সময় খুবই কম টাকা, মানে 4,000 টাকা 5,000 টাকা, বাট আমার খরচ করার মানসিকতা অনেক আগে থেকে ছিল। দেখলাম যে সৎভাবে যদি কেউ চাকরি করে করে তো সে তো চলতে পারবে না, বাট আমি পারবো না।
সৎভাবে থাকলে আমি বা ফ্যামিলিকে যে মেনটেন করে সেটা পারবো না। সো একটাই পথ, আপনার সৎভাবে চলতে হলে আপনার ব্যবসা। ওকে, এটা ছিল, বাট আমার তো পুঁজি নেই, কিছু না, আমার কোনো এখনো যে 1 লাখ টাকা দিয়ে শুরু করতে পারবে এরকমও ছিল না। তো মৌলিক ভাই বলার পরে সেটা তো তখন আমার না এটাই করব। হ্যাঁ, তো এটা কয় করার ভাই বোন ক্ষেত্রে আপনারা, মানে আপনার অবস্থান ফ্যামিলিতে? হ্যাঁ, আমরা হচ্ছে 5 ভাই, আমার অবস্থান 4 নাম্বার, আমার বোন নেই। বড় 2 ভাই দেশে থাকে, ছোট ভাই দেশে থাকে, সে টিচার। বড় ভাই ব্যবসা করে, মেজো ভাই ঢাকা ছিল, উনি এখন বাড়িতে আছে। আব্বা আর মা? আমার আব্বা নেই, আম্মা আছে। আম্মা আছেন না? যাক। আহ, আর হচ্ছে যে এই সঙ্গীত চর্চা করতে গিয়ে কখনো এমন হয়েছে যে স্টেজে অথবা পারফরমেন্স করতে গিয়ে খুব আগ্রহ উদ্দীপনায় গিয়েছেন, বাট সেখানে পারফরমেন্স করতে পারেন নাই, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, এরকম কোনো সিচুয়েশন আছে? বা গান গাইতে গিয়ে কষ্ট হয়েছে এরকম? না, এরকম কিছু কিছু প্রোগ্রামে হয়েছে, যেমন ধরেন আমরা শরীয়তপুর গেলাম একবার, তো সেখানে গান গাওয়ার এক ফাঁকে গান আমরা গেয়েছি, বাট অভিনয় ছিল তো। এখন গ্রামের মানুষজন তো এখানে অভিনয় মানে এটা মেনে নিতে পারে নাই। এখন তার স্টেজে এসে খুব ঝামেলা, মানে খুবই ঝামেলা করে একবারে করে দিবে, এই সেই কত করে, মানে গান গাইতে দেয়নি আমাদের, পরে গানও আর গাইতে দেয়নি আমাদের, কারণ আমরা তাও উঠে গান শুরু করছি, হামদা সব তেলাওয়াত শুরু করছি, কিন্তু না, এখানে ডেকে নাট্যমঞ্চের জায়গা, ঠিক আছে, এরকম করে আমাদেরকে নামিয়ে দিল। এটা একটা কষ্টদায়ক, এত দূর থেকে গেলাম আমরা, করতে পারলাম না। এরপর আরেকটা আমাদের মাদ্রাসা ছিল, সেখানে অন্য মানে কোনো একটা গান করতে গেছিলাম আমরা, স্বাভাবিক ইসলামী সাপোর্ট করে এরকম, ধরুন মানুষকে মনে করেন আগে তো হতো গজল, ঠিক আছে, এখন আপনি নিরেট হাম না, এটাই ইসলামিক গান হতে পারে, ইসলামিক গজল হতে পারে। আমি যদি দেশি গান গাই, আমি যদি একটা পল্লী গীতি গাই, তখন এটা মেয়ে নেয় কষ্টকর ছিল। ওকে, তো এরকম ধরনের হবে না, এগুলো হবে না, চলে যান, এরকম তো এটা বুঝতো না একটা সময়। জীবনের এই গল্পের অনুষ্ঠানে রোব বাংলাদেশ আয়োজন করেছে এবং রোব বাংলাদেশ মানবিক কাজগুলো করে ব্যবসার পাশাপাশি। এটিকে কেমন মনে হয় আপনার কাছে? এটা আমি শুরুতেই বলেছি, আসলে ব্যবসার উদ্দেশ্য শুধু নিজে বড় হওয়া না, আমার চারপাশে যারা আছে, হয় পরিবার হোক, সমাজ হোক, সবাইকে নিয়ে বড় হওয়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা ভালো লাগে কাজ করে, প্রত্যেক ব্যবসায়ী উচিত। আমি রোব বাংলাদেশের কাছে কিছু বিষয়তে দেখি, আপনার মাধ্যমে অনেক কিছুতে দেখি, অন্য কিছু না, আজকে এই প্রোগ্রামের স্পন্সর, এটা তো অনেক বড় বিষয়, তাই না? তো এই ধরনের কাজে এঙ্গেজড হওয়া, সোশ্যাল ওয়ার্কগুলো করা, এটা প্রত্যেকের উচিত, প্রত্যেক ব্যবসায়ীর উচিত। নিঃসন্দেহে। আর আমরা তো মোটামুটি অনুষ্ঠান, যে আপনার গল্প কোন সেক্টর আছে, যে কোন কথাগুলো দর্শককে আপনি বলতে চান আজকে সউদ্দেশ্যে, যে স্বপ্রণোদিত হয়ে, যে এই কথাগুলো আমি দর্শককে জানাতে চাই, এমন আমি কোনো গল্প যদি আছে কিনা? অ্যাজ এ ব্যবসায়ী বলি আর শিল্পী হিসেবে বলি, আমার মনে হয় স্ট্রাগল করার মন মানসিকতা নিয়ে কাজ করা উচিত। আমি যদি আমার জীবনে যে কষ্টদায়ক কিছু অধ্যায় ছিল, আমি সেগুলো যে ওভারকাম করেছি, আমি হয়তো শেয়ার করলে হয়তো ভালো লাগতে পারে অনেকের কাছে, যে আমাদেরকে এখন দেখতেছে এখন অনেক কিছু, বাট এর পিছনে অনেক কষ্ট করা, অনেক স্মৃতি ছিল। 2017 সালে আমার একটু আমি ব্যাক করি, ব্যবসায়ী বলি আর গানে বলি, আমার গান 17 সালে নাজরানা ছিল গানটা, কারণ আমার অনেকে নতুনভাবে চিনে। তো এর পরবর্তী সময় যখন 18 সাল শুরু, আমি 18তে মানে ইন্ডিয়াতে গেলাম, সেরা বিনোদন, মানে জানতাম না এত মানুষ আমাদেরকে ভালোবাসে, সেখানকার বিগ একটা প্রোগ্রাম। ওকে, এরপরে গিয়েছিলাম। তো 18 সালটা আমার জন্য খুবই আনন্দদায়ক, আবার ট্র্যাজেডি। তো সেটা 18 সালে যখন আমি ছোট্ট করে একটা রুমের মধ্যে শুরু করি, আমার ফ্রেন্ড ছিল, তার কাছে কিছু টাকা নিয়ে ধার নিলাম, আবার কিছু কাজ করে কিছু টাকা পেলাম, মোটামুটি। এর একটা গল্প না বললে নয়, যে ভালো শিল্পীদের প্রতি মানুষের ভালোবাসা। একটা ছেলে কোরিয়া থাকে, সে কোনোদিন আমাকে দেখে নাই, তার সাথে আমার কোনো কথাই হয়নি খুব একটা জীবনে, তো সে আমার খুব ভক্ত, মেসেঞ্জারে আমাকে প্রচুর নক করতো, মানে বরং আমি তার নক করে দেখবো মাঝে মধ্যে হয় না বিরক্ত, মানে যখন তখন, কিন্তু তার যে ভালোবাসা সেটা করে রেসপেক্ট করি। সে কি করলো, সে বলছে ভাইয়া আপনি জানেন আমি টাকা দিয়ে আপনি কাজ করেন, তো আমি না, আমার লাগবে না, আমি শুরু করতে পারতেছি, বাট সে আমাকে জোর করে 1 লাখ টাকা দিল, আমি তার 1 লাখ টাকা দিয়ে পরে মনে হয় এসি বা মনিটর এগুলো কিনলাম। 18 সালের গল্প, ওই সময় আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আমি এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। হ্যাঁ, জাস্ট এক রুমে, যে আমার স্টুডিও রুম ঠিক আছে, রুমের মধ্যে কোনো পর্দাতে জাস্ট জানালার পর্দা ছিল, কোনো মানে এটা কি বলে, আমরা কি বলি, সাউন্ড প্রুফ কিছু ছিল না, শুরু করেছে। 18 সালের শেষে এসে যেটা দেশের রাজনীতি প্রেক্ষাপটে আমার এখানে র্যাব আসে, র্যাব এসে আমার মোটামুটি প্রায় 2:30 থেকে 7টা পর্যন্ত, মানে খুবই টর্চার, যে মানসিক টর্চার বলি আমরা, যা বলি, সেখানে পলিটিক্যাল অনেক কিছু খোঁজার চেষ্টা করেছিল। তো
তো সেখানে একটা পর্যায়ে এসে আমাকে ইয়ে করলো, পিস্তল নিল, যে বল সাইমুর অফিস কোথায়। হ্যাঁ, তো আমি বললাম যে আমি একটা সময় না আমি প্রচুর গোয়েন্দা সিরিজ পড়তাম, মানে নট অনলি বাংলাদেশে, বিদেশি যে অনুবাদগুলো প্রচুর পড়তাম, আমি এখনো পড়ি প্রচুর প্রচুর। আমার কাছে মানে আমি সামনে পড়ছি, আমি পড়ি নাই, আমি সামনে দেখছি, বইটা পড়ি নাই, খুব রেয়ার। তো আমি সেখান থেকে আমি বইগুলোর জ্ঞান থেকে আমি ইয়ে করতেছি কী করা উচিত। দেখুন তাকে উল্টে আমাকে ইয়ে করতে হবে, কী বলে কনফিউশন ফেলতে হবে। আমি বললাম যে দেখেন আপনি আমাকে যদি গুলি করেন, এখন গুলি করেন, আমি হয়তো ভয় একটা মিথ্যা কথা বলবো, একটা মিথ্যাই অ্যাড্রেস দেবো, তো গিয়ে দেখবেন যে সেটা নাই, তখন আপনি আমাকে আবার এসে মারবেন। ঠিক আছে, মারার পর দেখা গেছে কি আমার তো দোষ নেই, আমি তো ভয়ে বলছি, মারলে আমি সেটাই বলবো, গুলি করলে আমি এটাই বলবো যে আমি জানি না। ঠিক আছে, তখন একটু গাড়ি টেলি দিয়ে আমি বলছি, না আমাকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এরপর আমার ফেসবুক অনেক কিছু দেখলো, দেখে টেকে তো মোটামুটি আমাদের গুম যাকে বলে আর কি, 4 দিন ঘুমিয়েছিলাম। এবং আমার স্টুডিও, আমার পিসি, মোটামুটি প্রথম স্বপ্নের জিনিস, এত কষ্ট করে যা অর্জন করলাম এগুলো সব নিয়ে গেলাম। এবং আমার পিসি নিয়ে গেলাম, আমি ব্যাকআপ যে রেখেছি, দুর্ভাগ্যবশত আমার হার্ড ড্রাইভটা টেবিলে ছিল, মানে ব্যাকআপ ফাইল যেগুলো, এই এত বছর অনেক কিছু নিলাম, সঞ্চয় করলাম, সব রাখলাম, সব নিয়ে গেল। তো এটা একটা কত বড় ধাক্কা, যে শুরুতে আমি উঠতেছি, উঠার পথে আমাকে বড় একটা ধাক্কা, তাই না? এরপরে জেলে যাওয়ার পরে আমার মনে হচ্ছে না, এই জীবনটা না হলে আমার জীবন অপূর্ণ থেকে যেত। মানে এত আনন্দদায়ক জীবন আমি লাইট করেছি, মানে এটা বলতেছে যে আমি যদি মনে করি যে আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকি, একটা পরীক্ষা হিসেবে নেই, হতাশ হলে বরং আপনার ডাবল ক্ষতি হবে। আপনি যদি ইন্সপায়ার হিসেবে নেন, আমার কাছে মানে পরীক্ষা হিসেবে নেন, আমি মনে করি আল্লাহ আপনার 10 বাড়ায় দেবে। মানে আমার সাথে যারা ছিল কেউ বলতে পারবে না যে কখনোই মন খারাপ করে হাবিজাবি কিছু বলছি, বরং আমার জীবনের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে সেখানে, খেলাধুলা, শরীর, ফিজিক্যালি, মানে আমি কি বলি সব কিছুতেই কতদিন দুর্দান্ত ছিল আমার সাথে। 2.5 মাস। 2.5 মাসে কখনো হতাশা কাজ করেনি? না, হয়তো ফ্যামিলির জন্য খারাপ লাগবে, বিশেষ করে একটা দুঃখজনক মানে কষ্ট দেখ, আমি এটা কখনো বাচ্চা ছিল, লাইফে কখনো ভুলবো না। আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স তার। তখন আমাদের গুম করা থেকে থানায় নিয়ে আসলো, এই হাতিঝিল থানাতেই। তো ওখানে যখন আমি তো গারদের ভিতরে গুম করার, আমি একটু শুনতে চাই যে গুম করার এই জায়গাটা, এই টাইমটুকু কেমন ছিল? চোখ বাঁধা অন্ধকার রুম, বা কেমন এই টাইমটা আসলে কেমন ছিল? আসলে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশে আমরা এখন অনেকে বলি, আসলে ওই সময় তো বলার আমাদের স্কোপ ছিল না। তো ওটা তো আসলে আমরা জানি ওই সময় ক্রস ফায়ারের যুগ চলছে, তাই না? তো যখন নিয়ে যায়, প্রথমে আমি স্বাভাবিক আমাকে বলছে যে সমস্যা নাই, এখানে ছেড়ে দিব, কিছু এগুলো কিছু লাগবে না, সব থাকুক। এটা আচ্ছা, মানে আপনাকে যখন অফিস থেকে আমাদের অফিস থেকে যখন নিয়ে যায়, আমার সাইন পড়েছিল ওদেরকে ইয়ে করার জন্য, তো মানে কি চেহারাটা দেখা দিলে হবে, তো ছেড়ে দেব। ঠিক আছে, আমার নাম্বার এসেছে, কল দিয়ে মোচাক আসতে বললো। আমাদের তখন মাহমুদুল্লাহ হাসান, হাফিজ মাহমুদুল্লাহ হাসান, সে পরিচালক, আমাদের যে হাদুর জিলানি শিল্পী, সেও বাইকে একসাথে ছিল। কিন্তু আমার তো বলার ইয়া নাই যে কাদেরকে দূরে ছিল, কাদের সে ধরা পড়তো না, বাট সে মাহমুদকে ধরার পরে সে কাছে আসছে, তখন তাকেও ধরলো। এখন একই গাড়িতে ওদের ওই সময় সাদা, যে আমরা বলি সাদা হাইস, সাদা মাইক্রো তিনি আসতো, তারা প্রায় 10-12 জন, 2টা গাড়িতে। মাহমুদকে গাড়িতে ঢুকিয়ে ওই যে কালো কাপড় বেঁধে ফেলে তারা, যেটা আমরা গল্প শুনতাম, আমাদের দেখা, চোখের সামনে দেখা। এরপরে আমাদেরকে ওখান থেকে বেঁধে নিয়ে গেল, মানে কোথায় যাচ্ছে তা তো জানি না শুরুতে। তারা মগবাজার ঘুরে, গুলশান দিয়ে ঘুরে, বনানী হয়ে, আমার চোখ বাঁধে নাই, ঠিক আছে, কিন্তু বাকিদের বাঁধছে। আমি পিছনে ছিলাম, এত মাহমুদকে যখন জিজ্ঞেস করতেছে বারবার অনেক কিছুতে, ঠিক আছে, ওরা তো পিস্তল হবে, ওইভাবে টর্চার না, কিন্তু মেন্টালি টর্চার করে দিয়ে করতেছে, কি এটা কি সব প্রশ্ন করতেছে। আমি ধাক্কা দিচ্ছে, সেও তো জানে না যে আমি আছি এখানে, চার তো চোখ বাঁধা, ঠিক আছে, সে জানে না। আপনি গাড়িতে পেছনে বসা, বাট তাকে ধরে চোখ বেঁধে ফেলেছে, সে জানে না, সে জানে না আমি আছি এখানে। এবার আমি কথা বলতে গেলাম, আমার সাথে যে আছে সে কথা বলা যাবে না। আচ্ছা, কিন্তু আমি তাকে পিছন দিয়ে মানে বুঝে দিচ্ছি, এখন সে তো জানে না আমি নাকি, ঠিক আছে। তো এরপরে নিয়ে গেলাম আমাদের বনানী, কি বলা যায়, সেনা ক্যাম্পের ভিতর দিয়ে, এই যে বসিলা র‍্যাব 2 ক্যাম্পে আর কি। তো এটার এই যে আমরা বলি গুমের যে ইতিহাস, প্রতিটা র‍্যাব ক্যাম্পেই আছে, এরকম গুম সেন্টার যা বলি আর কি, জেলখানার মতোই আছে। সেখানেও সেম, শুধু সামনে একটু গ্রিল আছে, আর সব তো বন্ধ রুমগুলাতে, আর ওই সময় প্রচণ্ড শীত আবার তারপরে। তো নেওয়ার পর যেটা আমরা জানি না কি করবে এখন, ভিতরে তো আতঙ্ক থাকতেছে, হয়তো ক্রস ফায়ার দিতে পারে, কেউ তো জানে না কোথায় কি আছি আমরা।
ওই মুহূর্তগুলো আসলে কাকে বেশি মনে পড়ে? ধরেন যে হয়তো আপনি ভাবছেন বা তা অ্যাটাক করছে, তোমাকে মেরে ফেলবো বা ক্রস ফায়ার দেবো, ওই টাইমে কোন কথা, মানে ফ্যামিলির কথাটা বেশি মনে পড়ে, ইস্তেগফার গুলো বেশি মনে পড়ে, আল্লাহ, মানে আসলে ওই টাইমের সিচুয়েশনটা কি হয়? হ্যাঁ, ওটা আসলে দুটোই। একটা হচ্ছে মানে আমার মতো আর মেয়েটার বয়স 2.5 বছর পরিবার, মানে আমি তার চিন্তা করতে চাই যদি আমার কিছু হয়ে যাবে তা কীভাবে চলবে। হ্যাঁ, হ্যাঁ, আবার যখন হচ্ছে যদি কিছু হয়ে যায় তখন কী করানো উচিত এখন, তখন মনে হয় সাহস, নামাজ পড়ে এবং আল্লাহর মানে এই যে ইস্তিগফার, কালেমা তো মানে নতুন করে আমার গুনাহগুলো আমি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিতে কিছু হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কিছু ভয়ঙ্কর ঘটনা আছে, সেটা হচ্ছে আসলে মানে সবার জন্য দুঃখজনক, মানে ভয়ের কিছু বিষয়। যেমন রাত 2:30 আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওরা ওরা একটা টর্চার করতো, সেটা কীরকম, সেটা ছিল আপনার ঘুমাতে দিত না। 1 ঘন্টা পরে এসে বলতো যে ইয়ে বলো, মোবাইলের পাসওয়ার্ড বলো, একটু পরে এসে আবার একটু ঘুম আসলে বলতো যে ফেসবুকের পাসওয়ার্ড বলো, এই মেইলটা বলো, ওটা কি, এই মোবাইলে কি, এই সমস্যাগুলো রাখতো। একদিন রাতে 2:30 বাজে নিচ্ছে, এবার তখন সে ধরুন পিছনে হ্যান্ডকাপ পরাইলো, চোখ বাঁধা, গাড়িতে উঠাচ্ছে। আমাদের সাইমে তখন কয়েকজনকে ধরছে, আবার বাকিদের তখন ধরে নেই, অফিস কোথা তারা জানে না, আমরা বলিনি তো। তো অফিস মূলত এই ধরনের নিতে আসবে, কিন্তু আমরা জানি না কোথায় নিয়ে যাচ্ছে। রাতে 2:30টার দিকে প্রায়, তারপর হ্যান্ডকাপ পরালো, পরানোর পরে গাড়িতে উঠাচ্ছে, চোখ বাঁধা, বা চোখ বাঁধে কী হবে, আপনি হ্যান্ডকাপ না বাঁধলেও সমস্যা নেই, কিন্তু যাবো না এখান থেকে। হ্যাঁ, তো তখন মনে হচ্ছিল মনে হয় রাত গভীর রাতে নিয়ে যাচ্ছে। আর বলছিল ওইদিকে মানে 1 সপ্তাহ আগেও ক্রস ফায়ার হয়েছে, আমাদের ধরার আগেও নিউজ দেখেছি 1 সপ্তাহ আগে ক্রস ফায়ার হয়েছে। তো তখন মনে হচ্ছিল মনে হয় আমাদের মানে এদিকে নিয়ে যাচ্ছে, ক্রস ফায়ার দিতে নিয়ে যাচ্ছে। তখন 2 জন, আমি 3 জন ছিলাম, তখন এসেছিলাম, তখন মানে আল্লাহ ক্ষমা টমা চেয়ে কালেমা পড়তেছিলাম। এরপরে ওখান থেকে তো নিয়ে আসলো মূলত বেদে মগবাজারে, সাইমের অফিস ওদের ধরার জন্য। এখান থেকে নিয়ে গিয়ে তো পরে তো সাইমের যে পরিচালক ছিল খুব টর্চার করছে, মানে হাতটা যেগুলো যে বামের বলতে বাঁশ দিয়ে, লাঠি দিয়ে অনেক টর্চার করছে, এগুলো অনেকে জানেন আসলে। এরপরে তো আমাদেরকে 4 দিন পর নিয়ে আসলো কারণ বাজারে, এবার যে মিডিয়া সেল। তো আমরা জানি না আসলে কী দিয়ে আমাদের কেন নেওয়া হচ্ছে। তো পরে শুনলাম যে এমন গল্প সব যেসব গল্প, যেমন আমাকে নিয়েছে মালিবাগ থেকে, আমি শুনতেছি আমাকে নিয়েছে মগবাজারের ওখানে, আমরা যে এটা করি আর কি মানে সরকার পতনের আন্দোলন, অত হাবিজাবি অনেক কিছু নিয়ে আর কি, পরিকল্পনা বৈঠক, হাবিজাবি এখান থেকে 40 লাখ টাকা বাজেট সরকার পতনের, মিডিয়ার কাজ করা নিয়ে, এগুলো অনেক কিছু নিয়ে হইলো। তো এরপর যে বলছি এটা আমার খুব এগুলো তো আছে কষ্টদায়ক। আমার সবচেয়ে যে টাচই ভিতরে লেগেছিল সেটা হচ্ছে কি, আমি যখন রামপুরা থানায় নিয়ে আসে, আমার মেয়েটা যেহেতু অনেক কয়েকদিন পরে দেখলো সে, তো সে আমি যখন ইয়েতে স্যার বলেন। মেয়েটা খুব বাবা বা সামনাসামনি যখন নিয়ে এসছি, সামনে এটা অনেকে আসে, কিন্তু কষ্ট দেখছিল কীরকম, ভিতরে আছে সে আসতে চাচ্ছে আমার কাছে বলে, তারপর তো ওরা তো দৌড়তে দিচ্ছে না, তো সে ভাবছে যে আমি তাকে নিচ্ছি। হ্যাঁ, সে খুব রাগে খুব বেশি তখন করাচ্ছে সামনে, বাট আমি কান্না করতেছিলাম ওই সময়, এমন কান্না করছি, বাট তখন আমি কান্না করি, তখন তো আমি উৎসাহ দিচ্ছি, ভাব কিছু হবে না বলতেছি, বাট আমার ভিতরে তখন অনেক পজিটিভ কষ্ট হচ্ছিল। এটা একটা রাতে ছিল আমার জন্য। দিদার ভাই, বাবা হিসেবে আপনার যে আবেগ, এটা প্রত্যেকটা বাবার মানে এটা ফিল করার মতো। এবং এই যে নতুন বাংলাদেশের আগে যে ঘটে যাওয়া চিত্রগুলো আমার যেরকম শিহরিত করছে, আশা করি যে প্রত্যেকটা দর্শক আবেগ আপ্লুত হয়েছে যে আমরা এরকম বাংলাদেশ চাইনি। আমরা এদেশের নাগরিক, আমরা সুস্থভাবে বাঁচতে চাই। যেটা প্রপারলি অন্যায় সেটাকে অন্যায় আমরা সবাই বলবো, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই ধরনের মানে মানে এই যে ছোট নিষ্পাপ আপনার মেয়েটা, ওর যে কষ্ট, এটাকে আপনাকে আর ফিরিয়ে দিতে পারবে প্রশাসন কোনো দিন? এই কষ্ট কোনো দিন মানে মেপে এটাকে
পোষা যেতে পারবে কখনো? কোনোদিনও সম্ভব কখনোই না। এটা আমাদের তো আমি বলি ছোটই, হয়তো কষ্টটা শেয়ার করেছি হয়তো বা। এটা আমরা চাই না। অনেকে ছিল, অনেকের সন্তানই অনেক বাবা দেখতে পারে না। আমার আগে ধরুন একজন ছিল 1 মাস, এর আগে উনি আবার বলেছে যে এখানে ওই জায়গায় র্যাবের ওখানে প্রায় 7 মাস ছিল একজনকে নিয়ে গুম করে রাখা হয়েছিল। এই যে ইতিহাসগুলো, এগুলো আসলে দুঃখজনক। মানুষ এখন হয়তো গল্পগুলো শুনছে বলে অনেক কাছে অনেক রাখতেছে, ওই সময় কারো ভয় আর বলার সাধ্য ছিল না। প্রিয় দর্শক, দিদারুল ইসলাম একজন বাবা। এই সিচুয়েশনটা সবার জন্যই কঠিন। যখন গারদ বলি, জেলখানা বলি, ছোট নিষ্পাপ শিশুটা যখন বাবাকে ছুঁতে চায়, ছুঁতে পারে না, এই পরিবেশটা আসলে অন্যায় না করেও এই দোষে সাব্যস্ত হওয়াটা, এটা যে আরও কী ধরনের অন্যায় এটা আপনারা নিজেরাই জানেন। এবং সেই নিষ্পাপ সন্তানটির সামনে বাবার কতটুকুন বুক ফেটে যায়। গুলি করলেও হয়তো রিমান্ডে নিলেও, অস্ত্র তাক করেও যেই ভয়টা, যেই কষ্টটা হয়নি, সন্তানকে না ছুঁতে পারার কষ্টগুলো বেশি থাকে। আমরা আরও কিছু কথা শুনবো, তার আগে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকবে। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প, জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন রোব বাংলাদেশ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি রোব বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প। কই স্পন্সরশিপে রয়েছে মালাভিস। দিদারুল ইসলাম, আমরা তার কণ্ঠের গান শুনি, তার যেই ভোকাল, এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, নির্বাচনী ভয়েস থেকে শুরু করে সকল ক্ষেত্রে তার কণ্ঠ আমরা শুনি। কিন্তু আজকে বাবা হিসেবে তার যে অনুভূতি, তার যে অভিব্যক্তি, এটি অতুলনীয়। এবং আমাদের অনুষ্ঠানকে যারা আপনারা বাবা বিশেষ করে, বা যারা এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল যাদের সামনে, তারা বুঝতে পাচ্ছেন। এবং বাবা হিসেবে সন্তান এবং বাবার যে আবেগটা, এটি আসলে অতুলনীয়। দিদার ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকেই চলে এসেছি। আমরা শুনছিলাম সত্যি আপনার জন্য অনেক অনেক দোয়া। তবে ত্যাগ তো আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু যা যা পাবেন, আমার মনে হয় যে এটি আপনার জীবনের একটা সেরা যা। আল্লাহর কাছ থেকে আপনি যা চেয়ে নেবেন, যে আল্লাহ, আমি হয়তো ইসলামকে ভালোবাসি, সংস্কৃতিকে ভালোবাসির জন্য আমি বৈষম্যের শিকার হয়েছিলাম, তোমার কারণেই, তোমাকে ভালোবাসি তাই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার এই উত্তম যা দান করবেন ইনশাআল্লাহ। আমরা এখন আপনার কাছে শুনতে চাই, স্বপ্ন দেখেন কিরকম, যে সংস্কৃতির আকাশে পথ চলছেন বা তরুণ প্রজন্ম আপনাকে ফলো করছে, আপনার মানে ফিউচারে আল্লাহ যদি নেক হায়াত দান করেন, সেই জায়গায় কি স্বপ্ন দেখেন? কেমন বাংলাদেশ, বা যিনি নিজের অবস্থান, বা তরুণ বা সমাজের অবস্থান কীভাবে দেখেন? না, তরুণদের বিষয়ে আমার গল্পটা, এটা তো আমার পার্সোনালি একবার ছিল, ব্যবসায় যেটা বলতে চেয়েছিলাম সেটা বলা হয়নি আমার। যে এই যে নেয়ার পরে যে হতাশ না হওয়া, আমি জেলে ছিলাম, বাট আমি হতাশ হইনি। মানে আপনার সব কিছু কি তারা এখনো আর ফিরিয়ে দেয়নি? এখনো আমাদের মামলা তো খালাস হয়ে গেছে, মানে কম্পিউটার এগুলো এখনো ফেরত পাইনি, বাট পেয়ে যাবো হয়তো। বা এমন তো ভালো আছে, 18 সালের শেষে একবার ঘটনা। বলছি যে এই যে সব নিয়ে যাওয়ার পরে যে নতুন করে শুরু করা, ওকে, আমি যখন বের হই তখন তো আর আমার এগুলো অফিসও নেই, আমার টিসি কিছুই এগুলো নেই। নতুন মাইক্রোফোন কিনছে, সেটাও নিয়ে গেছে, সেটাও নেই। তো এই যে আমার সত্যি কেউ হতাশ হয়ে যায়, বাট আমার মধ্যে হতাশা কাজ করে না। মানে এটা কেন হয় জানি না। মানে আমি জেলখানে ওখানে অনেক পড়াশোনা করেছিলাম, বাট আমার দেখলাম যে আমার মধ্যে যে মানে নতুন করে একটা স্পিরিচুয়াল যে জার্নি, সেটা অনেক ভালো একটা বিষয় ছিল। হতাশ না হয়ে কাজ শুরু করা। আমার মনে হচ্ছিল, আমার ওয়াইফকে বলেছিলাম, দেখো আমি তো তখন জীবিত আছি, আমার গলা যে ভালো থাকে, চোখ যদি দেখায়, মানে কখনো এইটা নিশ্চিত থাকো আল্লাহ কখনোই না খেয়ে থাকবে না, যদি সুস্থ থাকে। ওকে, তো বেরিয়ে একজনের কাছ থেকে একজনের ক্রেডিট কার্ড দিয়ে পিছিয়ে নিলাম, একটা রুম নিয়ে জাস্ট শুরু করেছি, সেম আগের মতোই রুম নিয়ে শুরু করেছি, কোনো সাউন্ড প্রুফ কিছুই নেই। আলহামদুলিল্লাহ, মানে কয়েক মাসে তো অনেক ভালো করেছে। আমি এরপর করোনা আসছে, ওটা একটা পরি ট্রেজেডি, আবার করোনা 19 শুরু করবে, 20 সালে করোনা। বাট করোনার পরে মাত্র 2 বছরের বিষয় যে আমি
টানা পরিশ্রম করেছে, রাত দিন বলা যায়। এমন আছে যে সপ্তাহের মধ্যে হয়তো আমার যদি বলা যায় পুরো সপ্তাহে ঘুমাইছে হয়তো বা আমার 10 থেকে 15 ঘন্টা পুরো সপ্তাহে। আহারে। হ্যাঁ, তো এই যে র্যান্ডম পরিশ্রম করেছি, আলহামদুলিল্লাহ আমার আমি যে আপনি স্টুডিওতে গিয়েছেন, ওকে পল্টনের মতো জায়গাতে হুম, 2-3 রুম, দুইটা রেকর্ডিং স্টুডিও। জি জি। ওকে, তো সেখানে প্রায় 35-35 লাখ খরচ করে হুম, এগুলো দেওয়া একটা ছোট কথা না। আমার জি, যেখানে জি, আমার জি। আমার আমার কোনো ইয়ে নেই, ইনভেস্ট নেই, কিছু নেই, সেখান থেকে আবার শুরু করা, এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। নিঃসন্দেহে। মানে হতাশ না হয়ে যে প্রফেশন থাকুক, সেই চাকরি হোক, ব্যবসা হোক, সে ওই জায়গায় তার সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করে যায়, সেটা ফল পাবে। চমৎকার তো কথা বলেছেন। তরুণরা আসলে অনেক সময় হতাশ। আমরা কেন হতাশ হয়ে যাই? এখনকার যে স্টাডি, আমাদের একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি যদি মানে আমি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত জ্ঞানটা আমরা সঞ্চয় করতে পারি, অথবা যার যে বিষয় দক্ষ সে ওটাকে সর্বোচ্চ লেভেল নিয়ে যেতে পারে, হুম, তাহলে মানে তার ক্যারিয়ার হোক, ব্যবসা হোক, সে সর্বোচ্চ ভালো করবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে। আর বিষয় যেটা আমাদের সঙ্গীতের বিষয়েও আমি বলতে চাই যে আমাদের যারা শিল্পীরা আছে এখন আসলে মানে আপনি জানেন যারা আগে গান করেছে, আমাদের আগে যারা, তারা বা আমাদের সময় বা এরপর কিছুদিন পরেও যারা গান করেছে, গান করেছে, মঞ্চে গান করেছে, যেমন এই যে এখন রেকর্ডিং সিস্টেম যে আধুনিকতা এসেছে তার আগে যারা করেছে বলতেছেন, তারা একটা গান প্রচুর রিহার্সাল করতো, একটা গান মুখস্থ করতো, হ্যাঁ। অথবা অনেক শিল্পী গোষ্ঠী গান শুনতো, তাই না? এখন ন্যাচারাল ভয়েস কাজ করতো। এখন হচ্ছে কি আমরা যে আর্টিফিশিয়াল টিউন যেটা ইউজ করি আমরা অটো টিউনের মাধ্যমে অনেক গান করতেছি, গান করার পর গানটা অনেক ভালো, আমরা অ্যালবামে গান দিচ্ছি, ভিজুয়াল গান, চমৎকার গান হচ্ছে, কিন্তু মঞ্চে যাওয়ার পরে হুম, হুম, হুম। তারা ভালো গাইতে পারে না। তো এই যে ভালো না গাইতে পারার যে সমস্যাটা সে যদি উপলব্ধি করতে পারে, তাহলে তার উচিত হচ্ছে কি বেশি গান শেখা, রিহার্সাল করা, ভালো ভালো গানগুলো, মানে বিশেষ ক্লাসিক্যাল ধর্মী হোক, মানে গান শেখার বলতে আমরা যা বুঝি আর কি, সেই জায়গাটা শিখে তার করা উচিত। নতুবা এই এই জাস্ট একটা হয়তো জনপ্রিয়তা মানে সাময়িক পাবো, কিন্তু মঞ্চে গেলে আমি টিকবো না। হ্যাঁ। অনেকে টিকে নেই। ঠিক আছে। আমরা দেখি যে ব্যবসার ক্ষেত্রে অনেকে যে আবেগে, আমি স্টোরি বিষয় শুরু বলতে পারি, আমরা অনেকে দেখলাম স্টোরি দিচ্ছে 6 মাস 1 বছর পর ঝরে সে আবার গেছে। ছেড়ে দিচ্ছে। আসলে মানে ওই যে সেম সাময়িক একটা জনপ্রিয়তা দেখে, সাময়িক একটা লাভজনক দেখে সব নামে, সে নিজে এই বিষয়ে কোনো দক্ষ না। হুম, হুম। না সে নিজে কোনো বড় শিল্পী না, নিজে একটা কোনো কাজ জানতেছে না, কেউ ডিরেকশন দিতেছে তাও জানতেছে না। এই যে নেমে যাওয়া, এটা ঠিক না। জি জি। আর আপনার সর্বশেষ প্রশ্ন যেটা যে কেমন বাংলাদেশ দেখতে চান বা আপনার স্বপ্নগুলো কি যা এখনো বাস্তবায়ন হয়নি, হতে চান বা করতে চান এরকম? আমরা যেহেতু দেশের একজন নাগরিক, আমি আমার ব্যক্তিগত জায়গাতে বলতে পারি যে আমাদের চারপাশে যা আছে, যে অসঙ্গতি আছে, আমার চেষ্টা করা উচিত সেটা দূর করা। এবার এখন সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা ছড়া দিতে হবে, এবং আমরা প্রত্যেকের জায়গা থেকে ভালো হয়ে যাই, প্রত্যেকে যদি ভালো কাজ করতে থাকি, আমাদের সমাজের অসঙ্গতিগুলো নিয়ে আমার চোখের সামনে যা ঘটতেছে খারাপ, আমি প্রতিবাদ করি, অথবা আমার সোসাইটিকে আমি ভালো করার জন্য কাজ করি, তাহলে কি এটা সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠতে পারে। শুধুমাত্র একটা সরকারের পক্ষে কখনোই সম্ভব নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও সেই শিক্ষা ব্যবস্থা নেই যে শিক্ষা ব্যবস্থা দিয়ে আমরা অনেক সুন্দর একটা মানবিক, একটা সুন্দর সমৃদ্ধশালী দেশ গড়ে তুলব। এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ওইরকম নেই। অতএব এটা আমাদেরকে করতে হবে। আর ইসলামের আলোকে যদি বলে সেটা সেই ক্ষেত্রে তাও করতে হবে। আমরা মনে করি যে সুন্দর একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে প্রথমে তো নিজেকেই মানে ওই জায়গাটা নিয়ে যেতে হবে, নিজ থেকে শুরু করতে হবে, তাহলে সুন্দর সমাজ গড়ে উঠতে পারে। ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ দিদার ভাই, খুব মূল্যবান সময় দিয়ে চমৎকার কথা বলেছেন, আবহঘন পরিবেশ তৈরি হয়েছে। আমরাও আপনার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা জীবনের এই ত্যাগগুলো মানে আল্লাহ কবুল করুন এবং আগামীর দিনগুলো আরো সমৃদ্ধি দান করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রূপ বাংলাদেশকেও ধন্যবাদ এত চমৎকার প্রোগ্রামে স্পন্সর করার জন্য। সর্বোপরি যারা দর্শক দেখেছেন অনেকক্ষণ থেকে, সবাইকে অনেক ধন্যবাদ। আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসি। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, এতক্ষণ যারা ছিলেন রূপ বাংলাদেশ নিবেদিত জীবনের গল্প স্পন্সর হিসেবে রয়েছে মালাভিস, পোশাকের জগতে অনন্য একটি প্রতিষ্ঠান রূপ বাংলাদেশ। সুন্দর এই আয়োজনকে ঘিরে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিয়মিত থাকবেন আমাদের সঙ্গে রূপ বাংলাদেশের সঙ্গে এবং জীবনের গল্পের সাথে। আল্লাহ হাফেজ। রোব বাংলাদেশ এক্সক্লুসিভ ক্লোথিং ব্র্যান্ড, পাঞ্জাবি, কাবুলি ও জুব্বার বিশ্বস্ত প্রতিষ্ঠান। মানসম্মত ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয় রুচিশীল আধুনিক এক্সক্লুসিভ পোশাক। আমাদের পণ্যের প্রতিটি অ্যাক্সেসরিজও ইউনিক ও মানসম্পন্ন। দক্ষ কারিগর দ্বারা প্রস্তুতকৃত পোশাকগুলো একাধিক কিউসির মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয়। এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ রোব আউটলেটে, অথবা ঘরে বসে অনলাইনে অর্ডার করুন
রূপ বাংলাদেশ। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। মনের না কথাগুলো বলতে পারা, জীবনের স্মৃতিগুলো ধরতে পারা। দুঃখ ব্যথা হাসি আনন্দ ভাগ করে নাও অল্প। জীবনের গল্প, জীবনের গল্প, জীবনের গল্প।